19 বছর পর বিএনপির প্রধান কার্যালয়ে তারেক রহমান কাজ করে দেশকে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান, দোয়া চাইলেন মায়ের সুস্থতার জন্য। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্য নেতারাও। সারা দেশে 300 আসনের প্রার্থী 2582 জন। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নিচ্ছেন না নির্বাচনে, লড়ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজও। নির্বাচনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। শান্তি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি। অদৃশ্য চাপের কারণেই হাদি হত্যার বিচারে বিলম্ব হচ্ছে, অভিযোগ ইনকিলাব মঞ্চের। আলোচনা করবে রাজনৈতিক দলগুলোর সাথে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প অল্প করে হলেও দেশের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করে দেশকে গড়ে তুলতে তাদের প্রতি অনুরোধ জানান। দেড় যুগের বেশি সময় পর নয়াপল্টন কার্যালয়ে গেলে নেতাকর্মীদের অভিবাদনের জবাবে তিনি এ আহ্বান জানান। আহমেদ সরোয়ারের রিপোর্ট। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, দেশে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রায় 19 বছর পর পার্টি অফিসে সমবেত নেতাকর্মীদের অভিবাদনের জবাবে এমনই প্রতিক্রিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 111-এর সময় নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান। নির্বাচন শেষে 25 ডিসেম্বর দেশে ফিরে সোমবার বিকেলে প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতারা তাকে স্বাগত জানান। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। আর তার আসার খবর পেয়ে আগ থেকেই ভিড় জমায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে ব্রিফিং করবেন ডাক্তার AZM জাহিদ হোসেন। এই মুহূর্তে এভারকেয়ারের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, তারেক রহমান কখন হাসপাতালে এসেছেন আর ডাক্তার জাহিদ হোসেনের ব্রিফিং কখন, জানা গেছে এই বিষয়ে কিছু? যেবার ঠিক 10টা 10 মিনিটে এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার যে মমতাময়ী মা, তিনি কিন্তু অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেটি আপনি নিশ্চয়ই জানেন। আমরা ইতিমধ্যেই জেনেছি যে তার অবস্থা কিছুটা সংকটাপন্ন এবং তার অবস্থা স্থিতিশীল নয়, অর্থাৎ মাঝখানে কিছুটা সময় তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু আবারও তার অবস্থার অবনতি হয়েছে। আমরা ডাক্তার AZM জাহিদ হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি তারেক রহমান তার মায়ের শয্যা পাশ থেকে যখন বের হয়ে যাবেন, তারপরে মূলত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। তখনই মূলত জানা যাবে যে আসলে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থাটা কি। তবে আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান তিনি প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সারাদিন সময় দিয়েছেন। সেখানে নেতাকর্মী থেকে শুরু করে দলের কেন্দ্রীয় নেতাদেরকে তিনি সময় দিয়েছেন। সাংগঠনিক অনেকগুলো কাজ তিনি সেখানে সম্পন্ন করেছেন এবং তারপরে তিনি কিন্তু 7:30টার দিকে তার বাসভবনে ফিরে এসেছেন। সেই বাসভবনে কিছুটা বিশ্রাম নেওয়ার পরে তিনি কিন্তু তার মায়ের কাছে চলে এসেছেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ তার মা, সেই
সেই মাকে কিন্তু প্রতিদিনই তিনি সময় দিচ্ছেন। বিশেষ করে দীর্ঘদিন নির্বাসিত থাকার পর 25শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তারপর থেকেই কিন্তু নিয়মিতভাবেই তার মায়ের শয্যা পাশে তিনি একটি নির্দিষ্ট সময় দিচ্ছেন। তবে তিনি হাসপাতালে আসলে সাধারণত খুব সহসাই তিনি বের হয়ে আসেন না। তো ধরে নেওয়া যাক বা ধরে নিচ্ছি যে হয়তো রাত 12টা নাগাদ তিনি বের হতে পারেন, এমনটা তথ্য আমরা শুনেছি। তবে বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা বা চিকিৎসা করণীয় বা তার বাইরে নেওয়ার ব্যাপারগুলো কিন্তু সবকিছুই নির্ভর করছে তার শারীরিক যে অবস্থা, সেটির উন্নতি হলেই কেবল তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার চিন্তা করছে বিএনপি। কিন্তু আমরা এখন পর্যন্ত জেনেছি, এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা সেই পরিবেশ বা পরিস্থিতিতে নেই যে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া যায়। তো এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের কাছে রয়েছেন। তিনি বের হলে আরো বিস্তারিত আমরা জানিয়ে দিতে পারবো। জেবা, মুহিব, ধন্যবাদ আপনাকে, বিস্তারিত জানালেন। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ হেভি ওয়েট প্রার্থীরা নির্বাচন করছেন ঢাকা মহানগর থেকে। শেষ দিনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দেন। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনী প্রধান সমন্বয়ক আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। রিটার্নিং কর্মকর্তার হাতে তারা মনোনয়ন ফর্ম জমা দেন। সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, এই সংকট থেকে উত্তরণ ঘটানোতে উনি সচেষ্ট হবেন। ঢাকা 8 আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। ঢাকা 4 আসনের বিএনপির প্রার্থী তানবির আহমেদ রবিন, ঢাকা 5-এ নবিউল্লাহ নবী, ঢাকা 7-এ হামিদুর রহমান হামিদ, ঢাকা 9-এ হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা 18-তে SM জাহাঙ্গীর হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন। নিরাপত্তা হুমকি বাধাগ্রস্ত করবে না। আমরা ইনশাল্লাহ এই হুমকি মোকাবেলা করেই নির্বাচনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা সেটা বিশ্বাস করি। সবাইকে একটা মেসেজ, আমার ধানের শীষ আমার হাতে দিয়েছে, সবাই যেন ধানের শীষে ভোট দেয়। ঢাকা 13-তে মনোনয়ন ফর্ম জমা দেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ। মনোনয়নপত্র আরও জমা দিয়েছেন জাতীয় পার্টি, চরমোনাই ও বাম দলের প্রার্থীরাও। আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। আমরা সবকিছু অতিক্রম করে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য আমরা একটা মাইল ফলক আমরা তৈরি করতে পারবো। ঢাকা 8 আসন থেকে মনোনয়ন জমা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনী কৌশল হিসেবে তারা জামায়াতের সঙ্গে জোট করেছে। আমাদের জন্য কঠিন হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি। ঢাকা 15 আসন থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে আঞ্চলিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। ঢাকা 14 আসন থেকে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। নিশ্চিত করছি যে আমরা একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাবর্তন করব। এখন পর্যন্ত আমরা সেটা মেনটেন করে চলছি। নিয়ম মেনে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এবার নির্বাচনের প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকে আচরণবিধি মেনে এই তাদের যে নমিনেশন সাবমিশনের বিষয়টি তারা অনুসরণ করছেন। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে আচরণবিধি ভঙ্গের কোনো ধরনের ঘটনা না ঘটে। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, আর ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে গড়ে প্রার্থী হয়েছেন 8 জনেরও বেশি। 300 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন 2582 জন। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য বলছে, ঢাকা বিভাগে 41 নির্বাচনী আসনে মনোনয়ন জমা দিয়েছেন 444 জন।
রংপুর বিভাগে ৩৩ নির্বাচনী আসনে 278 জন মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 39 নির্বাচনী আসনে 260 জন, খুলনা বিভাগে 34 নির্বাচনী আসনে 276 জন, বরিশাল বিভাগে 21 নির্বাচনী আসনে 116 জন, ফরিদপুর অঞ্চলের 15 নির্বাচনী আসনে 142 জন, ময়মনসিংহ বিভাগে 38 নির্বাচনী আসনে 311 জন, সিলেট বিভাগে 19 নির্বাচনী আসনে 146 জন, কুমিল্লা অঞ্চলের 35 নির্বাচনী আসনে 365 জন এবং চট্টগ্রাম বিভাগে 23 নির্বাচনী আসনে মনোনয়ন জমা দিয়েছেন 194 জন। জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির শীর্ষ নেতারা। বিভিন্ন স্থানে মনোনয়নপত্র দাখিল করেছেন জামাতের নেতারাও। ফেনী 1 ও বগুড়া 7 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন মুন্সি রফিকুল আলম মজনু। ফেনী 2 আসনে অধ্যাপক জয়নাল আবেদিন এবং ফেনী 3 আসনে আব্দুল আউয়াল মিন্টু নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। পৌষের হাড়কাঁপানো শীত উপেক্ষা করে বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া 6 সদর আসনে উচ্ছ্বাস নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন জমা দেওয়ার আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চায় বিএনপি। আমরা এখানে কিছু শান্তিপূর্ণভাবে বাস করি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাইয়ের মতো বাস করি। এখানে অনেকে চেষ্টা করে কিছু বিভেদ সৃষ্টি করার জন্য, কিন্তু আমরা ঠাকুরগাঁওতে কিন্তু এই বিভেদ আমরা কখনোই করিনি। নোয়াখালী 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন। চট্টগ্রামে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামের বন্দর পতেঙ্গা আসনের জন্য চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। চট্টগ্রাম 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরও মনোনয়ন জমা দিয়েছেন। এই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে। এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। নরসিংদী 2 পলাশ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। সাতক্ষীরা 1 তালা কলারোয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। ফরিদপুর 2 আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। ঢাকা 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমানুল্লাহ আমান। শেষ দিনে ঢাকা 3 আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মুন্সিগঞ্জে জেলার সংসদীয় 3টি আসনে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ দুপুরে মনোনয়নপত্র জমা করেন। কিশোরগঞ্জ 6 ভৈরব আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা 1 আসনের বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহকারী রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা 4 আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তার সাথে ছিলেন জামায়াত নেতা সাফুল ইসলাম শহীদ। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি যেন মুক্ত হয়। আমাদের দুর্নীতি বিরোধী যেই আমাদের এই জোটের যে মনোভাব, সেটি আমরা প্রতিষ্ঠিত রাখব। সিলেটের 6টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। হবিগঞ্জ 1 আসনে ডক্টর রেজা কিবরিয়া দলীয় মনোনয়নপত্র জমা দেন। খুলনা 1 আসনে বিএনপির আমির এজাজ খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। খুলনা 2 আসনে মনোনয়ন ফরম জমা দেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। লালমনিরহাটে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মানিকগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্না কবির মনোনয়ন জমা দিয়েছেন।
ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স মনোনয়নপত্র দাখিল করেছেন। ময়মনসিংহ ৪ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ ৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাকির হোসেন বাবলু। সিরাজগঞ্জ ২ সদর কামারখন্দ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। নীলফামারী ২ সদর আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এনসিপিতে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তবে অংশ নিচ্ছেন না এবারের জাতীয় নির্বাচনে। পেয়েছেন দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই তার এনসিপিতে যোগদান বলে জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। এদিকে নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও। বিস্তারিত রিপোর্টে। নির্বাচনের আগে দল গোছানোর মধ্যেই জোট নিয়ে টানাপোড়েনে নেতাকর্মীদের পদত্যাগের ঘটনায় টালমাটাল অবস্থা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা ২ জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিভিন্ন দলে যোগ দেয়া নিয়ে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটালেন আসিফ মাহমুদ। সোমবার এনসিপির দলীয় কার্যালয়ে হাজির হলেন ২৪-এর গণঅভ্যুত্থানে একদিন আগেই ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা। জানালেন সতীর্থদের দল এনসিপিতেই যোগ দেওয়ার কথা। শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দেশে এনসিপির পক্ষ থেকে ৪৭ জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও। গণমাধ্যমের কাছে তিনি কথা বলেন। আরও জানান, এনসিপির অংশ হচ্ছেন না তিনি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এক সময়ের জোটসঙ্গী বিএনপি জামাত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এসে ২ জোটে, মূল প্রতিদ্বন্দ্বিতাও তাদের মধ্যেই। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে দ্বিদলীয় বা ২ জোটের শাসন ব্যবস্থা গণতন্ত্রের জন্য ইতিবাচক। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছেড়েছে বিএনপি। জামাত সহ ৮ দলের নির্বাচনী জোটে ফিরেছে এনসিপি এবং এলডিপি। যোগ দেওয়ার কথা এবি পার্টিরও। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক শাসন পদ্ধতিতে ২ দলীয় ব্যবস্থা স্বাভাবিক ঘটনা। বাংলাদেশের ক্ষেত্রে সেটি ২ জোটের ব্যবস্থা। তবে জোটের মার্কায় নির্বাচনের সুযোগ না থাকায় অস্বাভাবিক দল পরিবর্তনের ঘটনা ঘটছে। নির্বাচনের আগে তো জোট হয়, এর আগেও হয়েছে, এবারও হচ্ছে আর কি। তবে যেটা এবার আমি দেখতে পাচ্ছি যে ছোট দলগুলো অনেকটা দল ভেঙে নির্বাচনে রেসে যাচ্ছে আর কি, মানে দল থেকে বের হয়ে গিয়ে এখন তো আর জোটের প্রতীক ব্যবহার করতে পারবে না, ওটা কারণ হতে পারে। তবে যেটা সবচেয়ে আলোচিত বিষয় সেটা হচ্ছে এনসিপির সাথে জামাতের নির্বাচনী ঐক্য। সংসদীয় ব্যবস্থায় দ্বিদলীয় রাজনীতি থাকে। বাংলাদেশে যেহেতু দ্বিদলীয় ব্যবস্থা রাইজ করছে কম, কিন্তু দ্বিজোটীয় ব্যবস্থা রাইজ করছে। এটা একটা পলিটিক্যাল সায়েন্সের সূত্র আছে, ডুভার্জাল ল। বিএনপি নেতৃত্বে যে জোট, এটা শক্তিশালী জোট, তো সেই জোটের বিপরীতে অন্যান্য জোটগুলো দাঁড়াবেই, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তারা বলছেন, জোট ভাঙা করার খেলায় ছোট দলগুলো আদর্শের সাথে সমঝোতা করতে শুরু করলে তা দিন শেষে তাদের জন্যই নেতিবাচক হতে পারে।
যে সকল রাজনৈতিক আদর্শ নিয়ে মানুষকে স্বপ্ন দেখানো হচ্ছে সেগুলো যেন স্যাক্রিফাইস করে না দেওয়া হয় জোট করতে গিয়ে। রাজনৈতিক দলগুলো প্রায়োরিটি দেয় না, এক ধরনের কমিটমেন্ট দিয়ে রাজনৈতিক দল শুরু করে, আবার যখন নির্বাচন আসে তখন অন্যভাবে তারা নিজেদেরকে ডিজাইন করে, এতে মানুষ হতাশ হয়। কারণ তারা তো রাজনৈতিক দলগুলোকে একবার বিশ্বাস করতে চায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে অনেক সময়, বা তারা যে সেই ট্রাস্টটা রাখতে পারছে না, এর কিন্তু প্রধানত কারণ এটা। হতে তো পারি, নির্বাচনের পক্ষ হতে পারে। এখন আরেকটা হলো জামাতের সাথে নির্বাচনী ঐক্য হওয়া উচিত কিনা, উচিত ছিল কিনা, এখন সেটা হলো আদর্শিক জায়গার প্রশ্ন আর কি। এখন যদি এনসিপি যদি মুক্তিযুদ্ধ বা এটাকে ধারণ করে, তাহলে তো অবশ্যই উচিতের জায়গা থেকে এটা করা তাদের জন্য ঠিক হয় নাই। দলীয় আদর্শের সাথে আপোষ করে জোটবদ্ধ হয়ে ছোট দলগুলো সামনে অস্তিত্ব সংকটে পড়ে কিনা এখন সেটি দেখার অপেক্ষা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটের পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত শ্রম সংস্কার এবং দুদেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। গত 17 মাস ধরে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স। আগের সরকারের আমলে দেশের শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা 46টি মামলার মধ্যে 45টি প্রত্যাহারের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ভূয়সী প্রশংসা করেন। জবাবে প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে চমৎকার আইন হিসেবে বর্ণনা করেন। প্রতিকূল আবহাওয়ার কারণে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি 24 ঘন্টার জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার রাত 8:30টার পর সংক্ষিপ্ত বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। জানান, হাদির বিচারের দাবিতে সহযোগিতার জন্য দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আগামী 2 দিন কথা বলবে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তিনি। আব্দুল্লাহ আল জাবের বক্তব্যের পরই ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির এলাকা থেকে অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানা পুলিশ জানায়, জব্দ হওয়া অস্ত্রটি খেলনা ছিল। এর আগে গান, কবিতা আবৃত্তি, বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে টানা 4র্থ দিনের কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। অদৃশ্য চাপের কারণেই সরকার হাদি হত্যার বিচারে বিলম্ব করছে বলেও অভিযোগ তাদের। আমরা আবহাওয়া খোঁজ নিয়েছি আগামীকালকের আবহাওয়া ভালো থাকবার মতো কোনো আশা আমরা পাই নাই। আমাদের তো এই লড়াই করতে হবে না? এই শিশিরে ভিজে আমরা যদি সবাই অসুস্থ হয়ে যাই তাহলে লড়াই করবে কে? যার কারণে শুধু আগামীকালকের জন্য আপনারা অনলাইনে স্যালুটিং আওয়ার কালচারাল হিরো এই শিরোনামে ডকুমেন্টারি, বক্তব্য, গান যা কিছু রয়েছে আজাদির জন্য, শহীদ ওসমান হাদির জন্য, সেগুলো আপনারা জনতার কাছে দেশে বিদেশে পৌঁছে দেবেন। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরে বাহিনীতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসাবে 72 সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক বিজিবিএম, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক পিবিজিএম, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা বিজিবিএসএফ এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা পিবিজিএমএস পদক দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে মাদক পাচার ও চোরাকারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা এবং স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন। প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগে আরও বেশি কৌশলী হওয়ারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব। বাংলাদেশ থেকে কোনো অপরাধী
সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই। উৎসবমুখর পরিবেশে শান্তির দেশে শান্তির ভোট হবে 12 ফেব্রুয়ারি। সোমবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালা শেষে গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা হানাহানি, মারামারি ও মানুষের প্রাণ নেয়ার মতো ঘটনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার অনুরোধও জানান। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। ঋণ খেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে নির্বাচন করতে তার আর কোনো বাধা নেই। সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন মাহমুদুর রহমান মান্না। গত বুধবার হাইকোর্ট সেই আবেদন খারিজ করায় তার ভোটের পথ আটকে যায়। সেই আদেশের বিরুদ্ধে মান্না আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছিলেন। আবেদন শুনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের আদেশ 8 সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন। সেই সঙ্গে সিআইবির তালিকায় মান্নার নামও স্থগিত করা হয়েছে। এর ফলে মান্না নির্বাচন করতে কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সিআইবি সংক্রান্ত ঋণখেলাপি হিসেবে না দেখানোর জন্য যেসব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে যেটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সুতরাং মান্না সাহেবের আগামী ইলেকশন, এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবদ্ধতা নাই। 2025 সালে অর্থনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্বল 5 ব্যাংকের একীভূতকরণ ও ট্রাম্প ঘোষিত ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ। আর 36 জুলাই পরবর্তী শেয়ার বাজার নিয়ে প্রত্যাশার পারদ উপরের দিকে থাকলেও চলতি বছরও হতাশার মধ্যেই আটকে থেকেছে বিনিয়োগকারীরা। এর বাইরে ডলারের রেট স্থিতিশীল রাখার চাপের মধ্যে অন্তর্বর্তী সরকারের বড় চেষ্টা ছিল কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাড়ানো। বছরের অর্থনীতির উল্লেখযোগ্য ঘটনাগুলো জানাচ্ছেন গোলাম ময়নুল আহসান। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে ব্যাংক দখল, লুটপাট ও অর্থ পাচারে কার্যত নড়বড়ে হয়ে পড়ে ব্যাংকিং খাত। চরম অনিয়ম ও অব্যবস্থাপনায় ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের 1/3 বেশি এখন খেলাপি, যার পরিমাণ 6,40,000 কোটি টাকা। খেলাপি ঋণে এমন চিত্র যুদ্ধ বিধ্বস্ত দেশেও দেখা যায় না। ফাইন্যান্সিয়াল আউটলুক ভালো না হয় সেই ব্যাংকের টাকা রিশিডিউল করে কোনো লাভ নেই। খেলাপি ঋণে ভারে এখনো অস্তিত্ব সংকটে অনেক ব্যাংক। এর মধ্যে দুর্বল 5 ব্যাংক একীভূতকরণের বিষয়টি আলোচনায় ছিল বছর জুড়ে, কারণ জমানো অর্থ ফেরত পাওয়া আশায় রয়েছেন 5 ব্যাংকের আমানতকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে গত এপ্রিলে ইউএস ট্যারিফ ঘোষণা করেন। সেখানে বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% আরোপ করে, যা বাংলাদেশের পোশাক খাত তথা দেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবে আবির্ভূত হয়। তবে শেষ পর্যন্ত আগস্টে শুল্ক 20% নামিয়ে আনতে সক্ষম হয় অন্তর্বর্তী সরকার। এদিকে দেশের দীর্ঘদিনের বিনিয়োগ খরা কমাতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গত এপ্রিলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে, যদিও তাতে প্রত্যাশিত ফল আসেনি, কারণ এখনো বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন নির্বাচিত সরকারের দিকে। আমার কাছে মনে হয়েছে যে মনিটারি পলিসি বা কেন্দ্রীয় ব্যাংকের কিছু সক্রিয় উদ্যোগ চোখে পড়েছে এই সমস্ত সংস্কারগুলোর ক্ষেত্রে, কিন্তু অন্যান্য যে বিষয়গুলোতে সংস্কার প্রত্যাশিত ছিল সেই জায়গাগুলোতে আমরা বড় রকমের সংস্কার দিই। বা মূল্যস্ফীতির পিছনে যে একটা বড় কারণ বা মুদ্রাস্ফীতির বাইরে অর্থাৎ বাজারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এজেন্টসদের ভূমিকা এবং তারা বাজারকে নিয়ন্ত্রণ করার যে ভূমিকা, সেই জায়গায় বাণিজ্য মন্ত্রণালয়ের যে ভূমিকাটি আমরা প্রত্যাশা করেছিলাম সেটিও আসলে আমরা এবছরে দেখতে পাইনি। বছর জুড়ে ডলারের দাম ঘুরে ফিরে 122 থেকে 123 টাকার মধ্যে ঘুরপাক খেয়েছে, আর প্রতি মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ব্যাংকিং খাত ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বড় স্বস্তি এনে দিয়েছে। গোলাম মনিউল হাসান, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপৌষের শীতের তীব্রতায় কাঁপছে পুরো উত্তরাঞ্চল। চরম দুর্ভোগে শ্রমজীবীরা। বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সোমবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
শীতের জেলা পঞ্চগড়ে চলছে ঘন কুয়াশার দাপট। রাত গভীর হবার সাথে সাথে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো শীতে আয় রোজগার কমে গেছে দিন মজুরদের। খেটে খাওয়া মানুষগুলো চরম দুর্ভোগে। রংপুরে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পথঘাট। সূর্যের দেখা নেই। গত 6 দিন ধরে হিম শীতল বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষজন, পশু পাখি। সোমবার রংপুর আবহাওয়া অধিদপ্তর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13 ডিগ্রি সেলসিয়াস। শীতে সবচেয়ে বেশি কষ্টে গ্রামীণ জনপদের বাসিন্দারা। গরম কাপড়ের অভাবে খড় কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। নাটোরেও হিমশীতল বাতাস আর কনকনে ঠান্ডায় জবুথবু মানুষ। গত 2 দিন সূর্যের দেখা নেই। আশঙ্কা করা হচ্ছে শীত দীর্ঘস্থায়ী হলে শীতজনিত রোগীর সংখ্যা বাড়বে। এখানে কাজে আসছি ডেনে, খুব ঠান্ডা লাগতেছে, তাই এসে আমরা আগুন তাপতেছি। শীতের দিন তো শীত তো লাগবে, কাজ না করলে আমরা খাবো কি? পানির কাজ, তার মধ্যে প্রচণ্ড শীত এবং উত্তরের একটা বাতাস হচ্ছে উত্তরাঞ্চলের। এই বাতাসের কারণে শীতটা আরও বেশি মানুষকে কষ্ট দিচ্ছে। এই কয়েকদিন এত ঠান্ডা, কাজকাম করতে পারছি না, হাত পা শীতকা হয়ে আসছে। সংসারের কাজে খুব কষ্ট হচ্ছে আমাদের। কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে। জেলার উপর বয়ে যাওয়া 16টি নদ নদী তীরবর্তী 4 শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র মানুষগুলো বেশি দুর্ভোগে। এদিকে মৌসুমে প্রথমবারের মতো ঘন কুয়াশায় ঢেকে গেছে সিলেট। সকাল থেকেই সূর্যের দেখা নেই। দুপুর পর্যন্ত নগরীয় আশপাশের এলাকায় ঘন কুয়াশা ঝরছে। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন সিলেট অঞ্চলে কুয়াশা ও শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোনো হস্তক্ষেপ ছাড়াই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অধ্যাদেশটি দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। সংশোধিত অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন দেওয়ার সন্তুষ্টের কথাও জানান তিনি। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা আয়োজিত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান এসব কথা বলেন। জানানো হয়, বাংলাদেশের তামাক কোম্পানির হস্তক্ষেপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গ্লোবাল টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেয়ারনেস ইন্ডেক্স 2025 অনুযায়ী এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপের সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সূচকে 100-র মধ্যে বাংলাদেশের স্কোর 69। অনুষ্ঠানে গবেষকরা জানান, তামাক কোম্পানির প্রভাবমুক্ত থেকে আইন বাস্তবায়ন ও এফসিটিসির আর্টিকেল 5.3 কার্যকর করাই এখন সময়ের দাবি। আলোচনায় অংশ নেন জিজিটিসির হেড অফ গ্লোবাল রিসার্চ ডক্টর মেরি আসুন্তা, বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় তামাক নিয়ন্ত্রণের সাবেক সমন্বয়কারী মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং প্রজ্ঞা ও আত্মার নির্বাহীরা। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ইন বাংলাদেশের উদ্যোগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। ঢাকার বনানী হোটেল সারিনায় সভায় বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় শিক্ষা, জাপানি ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জাপানে মানব সম্পদ প্রেরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত দাউদ আলী দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার উপর জোর দেন। দেশের 120টি জাপানি ভাষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেয় সভায়। এসএমই উদ্যোক্তা সৃষ্টিতে আল আরাফা ইসলামী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে প্রতিষ্ঠানটির ট্রেনিং ইনস্টিটিউটে। 25 জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট বিতরণ এবং ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নের পরিকল্পনা উপস্থাপন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাফাতুল্লাহ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রহিম দুয়ারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কেরানীগঞ্জ ও ঢাকা দক্ষিণ এলাকার 25 জন নতুন ও আগ্রহী উদ্যোক্তা অংশ নেন।
দেশি বিদেশি গবেষকদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আজ থেকে শুরু হয়েছে 2 দিনব্যাপী ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস। প্রথম দিন স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেসের আহ্বায়ক অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রেজাউল করিম এবং অধ্যাপক ও গবেষকরা। কিনোট বক্তব্য রাখেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ও মাদকের কোনো স্থান হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। রাজধানীর বাড্ডা হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তুলতে হবে বলেও মন্তব্য তার। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন তিনি। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ইনকিলাব মঞ্চের ব্যানারে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড চত্বরে এই কর্মসূচিতে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নানা স্লোগানের পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। বাংলাদেশ সরকারের অ্যাসেট প্রকল্পের তত্ত্বাবধানে ড্যাফোডিল পলিটেকনিকে তাৎপর্যপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা হয়েছে আজ। প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার বিষয় ছিল বৈদেশিক মুদ্রা আয়ে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। প্রধান অতিথি ছিলেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক বেনজির আহমেদ। বিচারকের দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাহসিনা ইয়াসমিন এবং সরকারি বাংলা কলেজের বাংলার বিভাগীয় প্রধান প্রফেসর সাইমা ফিরোজ। ঢাকা আর্ট কলেজের বার্ষিক চিত্র কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়েছে কেরানীগঞ্জের মেকাইল এলাকায়। এতে অংশগ্রহণ করেন 70 জন শিক্ষার্থী। ড্রয়িং, জলরং, পেইন্টিং, প্রিন্ট মেকিং বিষয়ে 12 জন ছাত্রছাত্রীকে পুরস্কার দেয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হয়। ঢাকা আর্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ গোবিন্দ রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক শিল্পী আব্দুস সাত্তার তৌফিক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা আর্ট কলেজের প্রভাষক শিল্পী সত্যরঞ্জন বারুরি ও কপিল চন্দ্র রায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। 19 বছর পর বিএনপির প্রধান কার্যালয়ে তারেক রহমান কাজ করে দেশকে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান, দোয়া চাইলেন মায়ের সুস্থতার জন্য। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্য নেতারাও। সারা দেশে 300 আসনে প্রার্থী 2582 জন। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নিচ্ছেন না নির্বাচনে, লড়ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজও। নির্বাচনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। শান্তি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি। অদৃশ্য চাপের কারণেই হাদি হত্যার বিচারে বিলম্ব হচ্ছে, অভিযোগ ইনকিলাব মঞ্চের। আলোচনা করবে রাজনৈতিক দলগুলোর সাথে। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।